ওকে, নাও এগেইন আবার কথা বলে যাচ্ছে। হ্যালো হ্যালো, কথা বলবেন না। হ্যালো, আপনাকেই বলতেছি। ওকে, সো আমরা যদি আমাদের কোডে একটু খেয়াল করি, উই আর রাইটিং দ্য ফাইল, রিডিং দ্য ফাইল এটসেট্রা, তাই না? এই যে ফাইলটা রিড করা হচ্ছে, কোন ফাইলটা রিড করা হবে এখানে? Which file is being read? What is the file যেটা আমরা রিড করতে চাচ্ছি? Huh? Now, what was my question? Which file we are going to read here? ফাইল থেকে না, ফাইল 3 তো ফাইল অবজেক্ট, কিন্তু ফাইল কোন ফাইলটাকে আপনি রিড করতে চাচ্ছেন? পুলিশ কেস অবজেক্টস ডট বিন ফাইল। ওকে, নাও হু ডিসাইডস কোন ফাইল থেকে আমি রিড করব? হু ডিসাইডস হিয়ার? কোন ফাইল থেকে রিড করা হবে এটা কে ডিসাইড করেছে এখানে? বলেন। এটা তো পুলিশ কেস অবজেক্টস ডট বিন ফাইল থেকে যে আপনি রিড করবেন, কে এই ডিসিশনটা নিয়েছে? হু টুক দিস ডিসিশন? আপনার এই প্রজেক্টে you are going to read content from police case objects.bin file. Who took that decision? এই ফাইলের নামটা কে ঠিক করলো? হ্যাঁ, ডেভেলপার বা প্রোগ্রামার, তাই তো? ওকে, নাও if you want to save this file, who will decide the file name? Developer of the Word or the user? না না না, এই যে মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলছি, এখানে ইউজার। নোটপ্যাডে কে ডিসাইড করবে কোন ফাইলটা কি নামে সেভ হবে, কোন ফাইল ওপেন করব? হু উইল ডিসাইড? দ্য ডেভেলপার অর ইউজার? ইন্টেলিজেতে আপনি কোন ফাইলটা ওপেন করবেন, who will decide? Developer of IntelliJ or user? Scene builder আপনি কি, তার মানে কি? Most cases, unless there are some fixed file names, the files, which file to write into or from which file to read, who decides that? User. Typically, most cases, user. এটাকে আমরা বুঝতে পারলাম? ওকে, না আমাদের যে ফাইল হ্যান্ডলিং এর কোড আমরা করেছি সোফার ইন লাস্ট উইক, সেখানে তো আমরা আসলে ইউজারের কাছ থেকে ফাইলটাকে, ইউজারকে কোনো ফ্রিডম দেওয়া হয় নাই টু সিলেক্ট হুইচ ফাইল টু রাইট ইনটু অর হুইচ ফাইল টু ওপেন। Was there any freedom to the user at runtime? No, it was hard coded in the program by the developer. এখন যদি ইউজারকে চয়েস দেওয়া হয় যে ইউজার উইল ডিসাইড, as a user, how can you let the program know which file you want to open or which file you want to, what should be the file name if you want to create a file, or if you want to open a file, what should be the file name? How can you let the program know? Now runtime এ ইউজার দিতে চাচ্ছে, কথা বলবেন না প্লিজ, ক্লাস না করলে চলে যান, কথা বলে ডিস্টার্ব ক্রিয়েট করেন না, যারা শুনতেছে তাদেরকে শুনতে দিতে হবে, তাই না? How can you let the program know, you the user at runtime, how can you let the program know this is the file I want to open or write? কিভাবে এটা জানাবেন বলেন? আপনি যখন একটা কন্টেন্ট ক্রিয়েট করতেছেন, আপনি ইউজারকে কিভাবে বলতেছেন যে দিস ইজ মাই অ্যাড্রেস, দিস ইজ মাই নেম, আপনি প্রোগ্রামকে কিভাবে জানান?
বাই গিভিং দ্য ইনপুট। তাহলে ফাইলের নামটা আপনি কিভাবে জানাতে পারেন ইউজারকে? হাউ, কিভাবে? আপনার অ্যাড্রেসটা আপনি কিভাবে জানান? হাউ ইউ লেট দ্য প্রোগ্রাম নো? তাহলে আপনি একটা টেক্সট ফিল্ডে ফাইলের নামটা দিতে পারেন, রাইট? So if you use a text field in your fxml and ask prompt user to give the file name, that's a way around that you are okay, at least there is a provision for user to give the file name, but that's not optimal. Okay, that's not optimal. তাহলে professionally almost all application they use file chooser. ফর এক্সাম্পল, আমি যদি এখন এই ওয়ার্ড ফাইলটাকে সেভ করতে চাই, তাহলে ইউজার তো টেক্সট ফিল্ডে বলবে না যে ফাইলের নামটা কি, সে একটা এই যে ব্রাউজে ক্লিক করলে এই যে দিস ইজ এ ফাইল চুজার, ইউ চুজ দ্য ফাইল টু রাইট। তাহলে আপনি যদি এক্সিস্টিং ফাইলকে ওভাররাইট করতে চান, ইউ ক্যান সিলেক্ট, অথবা ব্র্যান্ড নিউ ফাইল হলে আপনি এখানে টাইপ করতে পারেন। You can go to a different location by changing the folder. So this is the job of file chooser. Now this is the same as file chooser for saving. On the contrary, আপনি যদি ওপেন করতে চান, then also you will get the file chooser to open. না, এটা তো লাইব্রেরি ক্লাস। ফাইল চুজার ইজ এ লাইব্রেরি ক্লাস। অ্যালার্ট কি আপনি অ্যালার্ট ক্লাসকে আপনি বানান না, আপনি ইউজ করেন, এটাও আপনি ইউজ করবেন। এটা আরো বেশি সহজ। So therefore, every application you go for it, okay? Open, you get a file chooser. That is the file chooser. তাহলে আমরা বুঝতে পারলাম what is file chooser, okay? Okay. তাহলে আমরা যদি আমাদের এখানে এই যে পুলিশ কেস objects.bin অথবা text, whatever is the file, it doesn't matter what type of file, you select the file, you choose the file. Instead of hard coding the file name, you choose the file, okay, using file chooser. তাইলে আমরা এখন একটা ফাইল চুজার ইউজ করব, ওকে। তো তাহলে আমি যদি এখন বলি কোন ফাইলটার জন্য করতে চান বলেন, ডাটা ফাইল, টেক্সট ফাইল, অবজেক্ট ফাইল, কোনটা? আমরা তিনটার জন্য ইউজ না করে একটার জন্য ইউজ করব, টেস্টিং এর জন্য, শেখার জন্য। কোনটাতে করব আমি কোডিংটা, আমি কোনটার জন্য করব? অবজেক্ট ফাইলের জন্য, ওকে। তাহলে এই ফাইল 3 ইকুয়াল টু নিউ ফাইল তো আমি করব না, তাহলে এখানে আমি সেমিকোলন দিয়ে দিই বা শুধু ডিক্লেয়ার করে রাখি তাহলে ফাইল 3, ওকে। এখন আমাকে একটা ফাইল চুজার নিতে হবে। আচ্ছা, এটা আমরা কোথায় করতেছি? এই যে ফাইল 3 এখানে, তাই না? তাহলে এইখানটাতে আমাকে এখন একটা ফাইল চুজার নিতে হবে। সো ফাইল চুজার fc equal to new file chooser. Now you have to import it, okay. এখন এই ফাইল চুজার has methods. তাহলে fc dot, now if you want to choose a file for saving or writing, then you have to use show save dialog. On the other hand, if you want to choose a file for reading or opening, then you have to use konta, show, which one? Show open dialog. অনেক সময় আপনি কন্ট্রোল চেপে মাল্টিপল ফাইল সিলেক্ট করতে পারেন না ওপেন করার জন্য। মাল্টিপল ফাইল সিলেক্ট করা যায়, কোথায় করা যায়? কোথায় করা যায়? আপনারা তো দেখছেন এখানে ক্লাসের শেষে আমি ভিডিও আপলোড করি না, হ্যাঁ? তাহলে এই যে ভিডিও যখন আপলোড করি তখন
এখানে যখন আমি বলছি আপলোড ভিডিওস, তখন একটা ফাইল চুজার আসবে। এই যে ফাইল চুজার, ইট অ্যালাউস মি টু সিলেক্ট মাল্টিপল ফাইল। তিনটা ফাইল একসাথে, এই যে এখানে দেখেন তিনটা ফাইলের নাম চলে আসছে কমা দিয়ে দিয়ে। আবার আমি কোনো ফাইল চুজার আমাকে শুধু একটাই অ্যালাউ করবে, যেমন নোটপ্যাডে বা ওয়ার্ডে আপনি একটাই ওপেন করতে পারবেন, ইউ ক্যান চুজ অনলি ওয়ান। আবার যেমন আপলোডের ক্ষেত্রে ইউ ক্যান চুজ মাল্টিপল। সো কোন পারপাস আপনি ফাইল চুজারটি ইউজ করতে চাচ্ছেন সেটা একটা, সেভ না ওপেন, এন্ড দেন উড ইউ অ্যালাউ ইউর ইউজার টু সিলেক্ট মাল্টিপল। এটা তো কনটেক্সচুয়াল, এটা মুখস্থ করে তো লাভ নাই। তাহলে যেমন এটাতে আমি মাল্টিপল অ্যালাউ করব, টু সিলেক্ট মাল্টিপল ফাইলস টু আপলোড। ওকে, আচ্ছা। তো ইন দ্যাট কেস আমাকে তখন এই যে শো ওপেন মাল্টিপল ডায়ালগ এটা ইউজ করতে পারি। তা আমাদের জন্য কোনটা লাগবে এখন? এই ফাইল 3 এর জন্য তো বেসিক্যালি এই তিনটাই আমরা ইউজ করব। আপনি চাইলে মাল্টিপল অপশন যদি আপনার প্রজেক্টে না লাগে তাহলে বেসিক্যালি প্রথম দুইটা। তাহলে এখন আমরা কোনটা ইউজ করব? আমরা F3 এর জন্য ফাইল চুজারটা ইউজ করতে চাচ্ছি, কোনটা ইউজ করব? কথা বলেন। কোনটা? আমি এই যে 158 নাম্বার লাইনে আমি কিসের জন্য ফাইল চুজার ইউজ করতেছি? কনটেক্সট অনুযায়ী কথা বলেন। 158 নাম্বার লাইনে আমি কি করতে চাচ্ছি? হ্যাঁ, এটা এই মেথডের নাম কি? ওই যে 135 নাম্বার লাইন উপরে দেওয়া আছে, মেথডের নাম কি? মেথডের নাম কি? তাইলে আপনি এখানে ফাইল চুজার কিসের জন্য ইউজ করতে চাচ্ছেন? ওপেন করার জন্য না সেভ করার জন্য? হ্যাঁ, তাহলে কোনটা ইউজ করব? শো ওপেন। কেন মাল্টিপল? আপনি কি মাল্টিপল ফাইল সিলেক্ট করবেন এখানে? হ্যাঁ, করতে পারেন। আপনি যদি তিনটাই যদি সিলেক্ট করতে চান, টেক্সট ফাইল, ডাটা ফাইল, অবজেক্ট ফাইল, তিনটাই যদি সিলেক্ট করতে চান তাহলে আপনি মাল্টিপলও করতে পারেন। মাল্টিপল করব সেটা উনি বলছে, কিন্তু ধরেন আপনি একটা ফাইল যদি তিনটাই সিলেক্ট করতে চান তো কোনটা করব? একটা করব না মাল্টিপল করব? এখন আমি কোনটা করব সেটা বলেন। আপনি যদি শুধু অবজেক্ট ফাইল রিড করতে ওপেন করতে চান তাহলে একটা দিলেই হবে, আর যদি তিনটাই একসাথে করতে চান তাহলে মাল্টিপল। তাহলে আমরা আগে একটা দিয়ে করে দেখি। তো ওইটার প্যারামিটার ছিল কিন্তু উইন্ডো, মানে একটা স্টেজ বা উইন্ডো। তা আমরা এখানে নাল দিলেও হবে, কারণ যে কোনো হ্যান্ডেল অলসো ক্যান বি নাল। তাইলে এখন এই শো ওপেন ডায়ালগটা যখন এক্সিকিউট হবে তখন কিন্তু আসলে আপনি এইটা আসবে। তাইলে এই মেথডটা এক্সিট মানে রিটার্ন করবে কখন? এই মেথডটা তো একসময় শেষ হবে, শেষ হবে না? এই মেথডটা রানিং, when it will exit, এই মেথডটা শেষ হবে কখন? যখন আমি ওপেন বাটন ক্লিক করব অথবা ক্যান্সেল বাটন ক্লিক করব অথবা এখানে ক্রস দিয়ে, মানে এইটা যখন আমি ক্লোজ করে দিব তখন মেথড রিটার্ন করবে। তো যখন আমি ওপেন দিব তখন কি হবে? এখন যদি ক্লিক করি কি হবে? আমি তো সিলেক্ট করি নাই, করছি, কিন্তু ওপেন বাটনে যদি ক্লিক করে ফেলি কি হবে? এখন ক্লোজ হবে না, ওয়েট করতেছে, ও অ্যালাউ করতেছে না। তখন আমাকে সিলেক্ট, কিন্তু একটা মেসেজ দিতে পারতো আমাকে। আচ্ছা, তাইলে আপনি একটা ফাইল সিলেক্ট করে এখন যদি দেন তাহলে ক্লোজ হবে, রিটার্ন করবে মেথডটা। ক্যান্সেল দিলেও রিটার্ন করবে, ক্রস দিলেও রিটার্ন করবে। কিন্তু যখন আপনি ওপেন দিবেন তখন এই ফাইলটা দিয়ে সে একটা ফাইল ইনস্ট্যান্স রিটার্ন করবে।
তাহলে এদের রিটার্ন টাইপ কিন্তু সবগুলোরই ফাইল, ওই যে পাবলিক ফাইল, রিটার্ন টাইপ ফাইল। বুঝতে পেরেছেন? তাহলে আপনি এখানে কি লিখবেন? ফাইল 3 ইকুয়াল টু এই যে। এখন যদি আপনি ওপেন বাটন ক্লিক করেন সিলেক্ট করার পরে বা টাইপ করার পরে, ওপেন করতে হলে তো সিলেক্ট করতে হবে, টাইপ করেও দিতে পারেন যদি নাম মিলে যায়, সেই ক্ষেত্রে সে ফাইল ইনস্ট্যান্স রিটার্ন করবে। কিন্তু যদি ফাইলটা না থাকে, ধরেন আপনি টাইপ করে দিচ্ছেন, তো নাও তো থাকতে পারে, কিংবা ক্যান্সেল বা ক্রস দিচ্ছেন, তখন সে নাল রিটার্ন করবে। তো আপনি এই যে নাল রিটার্ন করলে তো এক্সিস্ট করবে না ন্যাচারালি, ঠিক আছে? তো ওপেন করার ক্ষেত্রে এটা চেক করার দরকারও নাই এক্সিস্ট করে কিনা, কারণ আপনি ফাইল চুজারই আপনাকে নাল দিবে। ওকে, তো সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে ইফ ফাইল 3 নট ইকুয়াল টু নাল, দ্যাট উইল বি মোর অ্যাপ্রোপ্রিয়েট। নট ইকুয়াল টু দিলে তো আর নট ফাইল দেওয়া যাবে না। ওকে, তো নট ইকুয়াল টু নাল হলেই আপনি কাজটা করবেন, যে তখন আপনি বাইট স্ট্রিম তৈরি করলেন, তারপরে বাইট স্ট্রিম দিয়ে অবজেক্ট স্ট্রিম তৈরি করলেন, তারপরে আপনি রিড অবজেক্ট করলেন। তো এই কাজগুলো তখনই করবেন যখন আপনার ফাইল 3 নট ইকুয়াল টু নাল। ঠিক আছে? এলসে গিয়ে আপনি বলতে পারেন যে অ্যালার্ট ফাইল ডাজ নট এক্সিস্ট। ওকে, বা নো ফাইল সিলেক্টেড। বোঝা গেল? ওকে, তাহলে ফাইল চুজারটা আমরা বুঝতে পারলাম কিনা, কথা বলেন। ওকে, তাহলে দেখেন এখন কিন্তু আর আমার ফাইল 3 আমি বলে দিচ্ছি না যে ফাইলের নামটা কি হবে, এটা ফাইল চুজার আসবে রান টাইমে। আমরা একটু টেস্ট করি। আবার রাইট করার সময়ও সেটা আসবে। রাইট করার সময় এখানে আপনাকে কি দিতে হবে? শো সেভ ডায়ালগ, নট শো ওপেন ডায়ালগ। ওইটাই ডিফারেন্স। এই যে কোথায়, এই যেখানে রাইট করতেছেন না, এইখানে তখন আপনি এই যে অবজেক্ট ফাইল ইকুয়াল টু ফাইল চুজার ডট শো সেভ ডায়ালগ, ওইটা হবে। বুঝতে পেরেছেন কি? ঠিক আছে, তো তখন এটার ক্ষেত্রে কি হবে? অবজেক্ট ফাইল ইকুয়াল টু শো সেভ ডায়ালগ। বোঝা গেল? করে দেখাবো না? দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তো এটা তো রাইট করার জন্য, তাহলে এখানে আপনাকে শো সেভ ডায়ালগ লাগবে। তো এইটার জায়গায় এখন আপনি ইকুয়াল টু fc ডট শো সেভ ডায়ালগ। এটা ফাইলে দিতে হবে, এখানে না, আমি ভুল করছি, এইখানে দিতে হবে, কারণ তো ফাইল রিটার্ন করবে।
ওকে, ঠিক আছে। শো সেভ ডায়ালগ আর শো ওপেন মাল্টিপল ডায়ালগ যদি ওখানে দিতাম তাহলে তিনটাই আমি সিলেক্ট করতাম। ওপেনের জন্য মাল্টিপল সিলেকশন অ্যালাউড, সেভের জন্য তো মাল্টিপল সিলেকশন অ্যালাউড না। আপনি কন্টেন্ট মাল্টিপল ফাইলে সেভ করবেন, এটা তো হয় না। ইন্ডিভিজুয়াল কন্টেন্ট আলাদাভাবে সেভ করতে হয়। এখন যদি আমরা এটাকে রান করি, তাহলে আমাদের যদি আমরা এটাকে রিড করে দেখি কি দেখায়, রিড কোথায় আছে, শো ডাটা ফ্রম ফাইল, শো আউটপুট ফ্রম টেবিল ভিউ। আচ্ছা, শো ডাটা ফ্রম ফাইল এটা। আচ্ছা, এটা তো আসলে আমরা ডাটা দেখাচ্ছি না, তাহলে ডাটাটা কোথায় দেখতেছি, কনসোলে দেখায় না। এই যে ফাইল টু স্টেজ 2, এটা কি আমরা করছিলাম? আমরা যে রিড করলাম এটা কোন বাটনে, সেই বাটনটা দেখতে হবে। আমরা যে রিড করতেছি ফাইল চুজার দিয়ে, এটা কোন বাটনে, শো ডাটা ফ্রম ফাইলস টু কনসোল। তাহলে এটা কোনটা ছিল, এটা ছিল কি, শো ডাটা ফ্রম ফাইল টু কনসোল। আচ্ছা, এটাই ছিল। তা আমরা কি কনসোলে দেখাইছিলাম? ওটা একটু চেক করে দেখি। হ্যাঁ, কনসোলে দেখাচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে কনসোলে আসবে। ওকে, সিন সুইচিং এ আমরা মানে এফএক্সএমএল ট্রান্সফার করে কিছু দেখাচ্ছি না, কিন্তু কনসোলে আসতেছে। ওকে, তাহলে এই যে আমার দুইটা পুলিশ কেস অলরেডি আছে, তাই না? আছে কিনা? ফাইল থেকে রিড করলাম। তা এখন আমি ক্রিয়েট করার সময় ফাইল চুজার ইউজ করব। তাহলে ক্রিয়েট করতেছি তো এই যে রাইট অবজেক্ট ফ্রম অ্যারে লিস্ট, তাহলে অ্যারে লিস্টটাকে একটা দিয়ে নিই। তাহলে অ্যারে লিস্টে চলে গেল। এখন আমি বলছি রাইট, তাহলে দেখেন টেক্সট ফাইলে আর ডাটা ফাইলে অ্যাপেন্ড হয়ে যাবে, কিন্তু অবজেক্ট ফাইলের জন্য সে আমাকে ফাইলের নাম চাচ্ছে, যে কোন ফাইলে তুমি রাইট করতে চাও। তা আমি এখন সিলেক্ট করে দিব ফাইল চুজার দিয়ে, এই যে সেভ অ্যাজ, সেভ ডায়ালগ। এখন আপনি যেখানে সেভ করুন, সেম ফাইলে দিলে অ্যাপেন্ড হবে অ্যাকর্ডিং টু দ্য কোড, আর ডিফারেন্ট ফাইলে দিলে ওই ফাইলটা ক্রিয়েট হবে নতুন করে। তো তখন আপনি যদি সেটা চান যে যেমন ওয়ার্ডের ক্ষেত্রে এক এক কন্টেন্ট এক এক ফাইলে স্টোর হবে, প্রত্যেকবারই আলাদা ফাইলের নাম হবে, কিন্তু এখানে তো আপনি একই ফাইলে অবজেক্টগুলো জমাচ্ছেন। সো দেয়ারফর এই ক্ষেত্রে আপনি সেম ফাইল নেম দিয়ে দিবেন। এই যে ফাইল চুজার দিয়ে সিলেক্ট করে দিলাম। তাহলে এইটা দিয়ে এসে এখন একটা নিউ ফাইল করে সেই ফাইল ইনস্ট্যান্সটা রিটার্ন করবে, যেটা আপনি ফাইল 3 তে রিসিভ করবেন। ওকে, তাহলে এখন যদি আমি শো ডাটা বলি, খেয়াল করেন তাহলে পরে, বা ফাইল যদি রিড করি, এটা অলরেডি করাই আছে আমাদের সেকশন 3 তে, সেকশন 3টা দেখে নিয়েন আপনারা। ওকে, তাহলে এখন ওপেন আমি কোথায় করতেছি, রিড ফ্রম, তাই না?
এই যে দেখেন তিনটা সে রিড করে, না এটা তো সিটিজেন। ওকে, আচ্ছা দাঁড়ান আমি আপনাকে সেকশন 3টা দেখাই, ওটা আমরা একটু আগে করলাম। এই সবগুলো প্রজেক্ট আমি আপলোড করে দিব, মানে আপডেট করে দিব আজকে। ওকে, তাহলে আমরা যদি ওপেন করি যে শো কন্টেন্ট ফ্রম কনসোল, তাহলে আমরা ফাইলটা যদি সিলেক্ট করি, আপনাদের সেকশনে আমি ট্রাবল শুরু করে টাইমটা নষ্ট করতে চাচ্ছি না, কারণ আমাদের চার্ট দেখতে হবে, এই জন্য ওখান থেকে দেখা দিচ্ছি। তাহলে দেখেন কয়টা অবজেক্ট আছে অবজেক্ট ফাইলে, কয়টা অবজেক্ট আছে? 7টা। আপনি টেক্সট ফাইলেও সেটা চেক করতে পারবেন, 7টাই পাবেন। এই যে 7টা। তো এখন আমরা যদি এটাকে আরেকবার রান করি বা অ্যাড করি, তাহলে অ্যারে লিস্ট খালি আছে, তাহলে দিলাম 8। তাহলে অ্যারে লিস্ট একটা ঢুকে গেল। তো এখন যদি আমি এই অ্যারে লিস্ট থেকে ফাইলে দিয়ে দিই, তাহলে ফাইলে কিন্তু 7টা আছে, 8 নাম্বারটা অ্যাপেন্ড হয়ে যাবে। তো 2টা ফাইলে তো হয়ে গেছে অলরেডি, এখন অবজেক্ট ফাইলের নাম চাচ্ছে। তো এখন আমি অবজেক্ট ফাইলের নাম যদি দিয়ে দিই, অবজেক্ট ফাইলের নাম দিয়ে দিলাম, যেহেতু ফাইলটা আছে একটা ওয়ার্নিং দিল, রাইট হয়ে গেছে। তো এখন যদি আমি রিড করি, তাহলে দেখবেন এখানে আবার সে 8টা রিড করবে। রিড, তো ফাইল এখানে দেখেন ওপেন। তো এখন আমি সিলেক্ট করে দিব কোন ফাইলটা থেকে আমি রিড করতে চাই। এই যে অবজেক্ট ফাইল, তাহলে এই যে দেখেন 1 থেকে 8 রিড করে ফেলছে। ওকে, তাহলে এটা কি বোঝা গেল ফাইল চুজার কিভাবে কাজ করে? তো এটা এখন পারবেন। তাহলে যেখানে আপনার যে কন্টেন্টটা ইউজারের ঠিক করা উচিত ফাইল নেম, সেটা আপনি ফাইল চুজার দেবেন। প্রোগ্রামার সাধারণত যেগুলো কিছু গ্লোবালি স্ট্যান্ডার্ড ফাইল নেম আছে, ওগুলো শুধু নাম সে হার্ডকোড করে দেয়। যেমন রিডমি, সব অ্যাপ্লিকেশনে একটা করে রিডমি ডট টিএক্সটি থাকে, তো ওই ফাইলের নাম তো হার্ডকোড করে দেওয়া যেতেই পারে, তাই না? এরকম কিছু ফিক্সড ফাইল নেম থাকে, কনফিগ ডট সামথিং, কনফিগারেশন ফাইল, এরকম কিছু কমন ফাইল নেম থাকে যেগুলো আপনি হার্ডকোড করতে পারেন। বাট আদারওয়াইজ আপনার অ্যাপ্লিকেশন ডাটা কোন ফাইলে রাখবেন এটার নাম প্রোগ্রামার ঠিক করে দেওয়ার কি। সো ইউ ক্যান ইউজ ফাইল চুজার। ওকে ওকে, তাহলে এটা গেল। নেক্সট আমরা যে জিনিসটা দেখব সেটা হলো চার্ট। তাহলে চার্টটা আমরা একটু দেখে আসি। ওকে, চার্ট দেখার আগে আমরা এখন এটাও দেখব যে নিউ fxml will be loaded in a sub-region of the current scene. ওকে, নাও এই প্রথম পার্টটাতে আমরা কি করেছি বলুন তো একটু। What we have done here, transitioning from fxml to fxml, এখানে আমরা কি করেছি? জি, নিউ সিন করেছি। কেন? না, নিউ সিন কেন করলাম? কারণ আমি আমার fxml-টাকে ফুল সারফেস অফ দ্য উইন্ডো আনতে চেয়েছি, এই কারণে। তার মানে আপনি যখন স্টেজে, স্টেজটা তো আপনার উইন্ডো, স্টেজে আপনি কি করছেন? সেট সিন।
stage id dot set scene প্যারামিটার একটা সিন, তার মানে কি এই স্টেজটা এই সিন দিয়ে সেট হয়ে গেল। সো দ্য এন্টায়ার স্টেজ বা উইন্ডো উইল বি দ্য সেম। So if you want your FXML to be the full window, not necessarily full screen but full window, then that FXML parent should go to the scene construct, because you are using set scene to set the entire window with that scene. কিন্তু এখানে we are not replacing the current scene here. Instead, current scene আমার current FXML কে হোল্ড করতেছে, রাইট? এখন আমি আমার কারেন্ট FXML এরই একটা পার্টের ভেতর পরের FXML টা লোড করতে চাই, তাহলে আমার কারেন্ট FXML তো অলরেডি একটা সিনে আছে। So I am not replacing the scene with a brand new scene. Instead, current scene এর একটা সাব এরিয়াতে I am going to load my next FXML. So in that case, FXML এর যে প্যারেন্ট সেটা তখন আর সিনের কনস্ট্রাক্টরে যাবে না, rather it will be assigned to whatever representing that sub area. Question, please ask. জি বলেন, বুঝতে পেরেছেন? কি বুঝেছেন বলেন? What is understood? ওকে, তাহলে পরের FXML-টাকে আপনি কি করেন? এই যে আগের যে দুইটা সিনারিও, সেক্ষেত্রে পরের FXML-টাকে আপনি কি করেছেন? পরের FXML এর প্যারেন্ট নোডটা নিয়েছেন। কিভাবে? FXML loader dot load gives you the parent node. ওই প্যারেন্ট নোডটাকে আপনি কি করেছেন? আগের FXML এর আগের দুইটা সিনারিওর ক্ষেত্রে what you have done here with the parent, প্যারেন্টটাকে কোথায় ব্যবহার করেছেন বলেন? হ্যাঁ, কিভাবে? নতুন উইন্ডোতে তো সেট করবেন সিন, তার আগে কি করেছেন? প্যারেন্টটাকে কি করেছেন? প্যারেন্টটাকে সিনের কনস্ট্রাক্টরে দেওয়া হয়েছে। তাহলে হু প্রোভাইড দ্য প্যারেন্ট? দ্য লোড মেথড। সো এই যে আপনার এই যে FXML loader dot load মেথড কি করে? It opens the FXML file, it investigates the FXML file, identify the nodes and return the parent node. তাহলে সেই প্যারেন্ট নোডটাকে আপনি কোথায় ইউজ করছেন? আপনার সামনেই তো কোড আছে, বলেন where you are using that parent node. সিনের কনস্ট্রাক্টর। কিন্তু আমরা বলছি যে আমাদের এই কন্ডিশনে আমরা তো সিনই দরকার নাই, আমি তো ওই সিনেই থাকবো, তাহলে এই প্যারেন্টটাকে কোথায় অ্যাক্সেস করব? তাহলে আমার কারেন্ট FXML এর যে অংশটাতে লোড করতে চাই সেটাতে অ্যাসাইন করব। তাহলে আই নিড সাম FX ID যেটা আমার ওই সাব এরিয়াটাকে রিপ্রেজেন্ট করে, সেখানে অ্যাসাইন করব। ওকে, সেটাতে পরে আসতেছি, বাট ডেফিনেটলি দ্যাটস নট সিনের কনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা, এখন আমরা আসি সেই নোটটা কি হবে আপনার প্রশ্নে আনসার দিতে। তাহলে এখন আপনি আমাকে বলেন হোয়াট ইজ দ্য প্যারেন্ট হিয়ার? এটা একটা নতুন আনটাইটেলড FXML, হোয়াট ইজ দ্য প্যারেন্ট হিয়ার?
কোথায় অ্যাঙ্কর পেন? হায়ারার্কি দেখেন খালি, there is no parent, nothing is there. তো সিন বিল্ডারে নিউ করলে সে বাই ডিফল্ট কোনো প্যারেন্ট দিয়ে দেয় না, আপনাকে বসাতে হয়। আর এখানে যদি আপনি নিউ এফএক্সএমএল করেন তাহলে সে একটা অ্যাঙ্কর পেন দিয়ে দেয়। আর হ্যালো ভিউতে কি ছিল প্যারেন্ট? অ্যাঙ্কর পেন ছিল ভি বক্স, রাইট? ওকে, নাও হোয়াট প্যারেন্ট উই হ্যাভ সিন সো ফার? প্যারেন্ট হিসেবে আমরা কোন নোডের ইউজ দেখেছি এখন পর্যন্ত? অ্যাঙ্কর পেন অ্যান্ড VBox. Okay, now can a button be parent? Can a button be parent? Any node can be a parent. তাহলে আপনি বললেন অ্যাঙ্কর পেন if you look at the inheritance hierarchy, anchor pen is a node. এটা তার inheritance tree. তাহলে easy relation হচ্ছে anchor pen is a pain, pain is a reason, reason is a parent, parent is a node. তাহলে whatever qualifies as a parent, you can keep it as a initial node. আর tree hierarchy তে একটাই তো parent হবে, তাহলে প্রথম যেটা দিবেন সেটাই প্যারেন্ট। নাও বাটন অলসো ক্যান বি, টেকনিক্যালি ইট ক্যান বি প্যারেন্ট। তো বাটন অলসো ইজ এ প্যারেন্ট। তাহলে আমরা বলি না যে নোট কয়টা আছে, তো সবই তো আসলে নোট। বাটন মানে ইনহেরিটেন্স হায়ারার্কিতে যদি যান সবই নোট, সবই অবজেক্ট। ওকে, তো যেহেতু বাটনও টেকনিক্যালি ক্যান বি এ প্যারেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ নোড, আপনি চাইলে একটা বাটনও এখানে আনতে পারেন। Now this becomes your parent and this is your preview. Now question is, will you make button as parent? Why not? না, সিন তো পরের জিনিস, আগে এফএক্সএমএল কথা চিন্তা করেন। হ্যাঁ, যে ভিউটা আনবেন না, আপনি ট্রি স্ট্রাকচার, ট্রি হায়ারার্কি চিন্তা করেন। একাধিক প্যারেন্ট কি পসিবল একটা ট্রিতে? দিস ইজ ইউর ট্রি হায়ারার্কি, এই যে লেখাই আছে হায়ারার্কি, নোড ট্রি হায়ারার্কি। আপনার যে নোডগুলো থাকবে তার যে হায়ারার্কি সেটা। একটা ট্রিতে কয়টা প্যারেন্ট, কয়টা রুট থাকে? একটাই প্যারেন্ট নোড হয়, তাই না? তাহলে অন্যান্য নোডগুলো শুড বি ইনসাইড দ্য প্যারেন্ট নোড। তাহলে প্যারেন্ট নোড যদি কন্টেইনার না হয় তাহলে আপনি ওই প্যারেন্ট ছাড়া আর কিছু দিতেই পারবেন না। আপনি কি বাটনের ভেতরে একটা লেভেল রাখতে পারবেন? পারবেন না। তাহলে আপনার যদি এখন একটা লেভেল দেওয়ার প্রয়োজন হয়, you cannot actually keep it here, not allowed. Button is not a container. বাটন অন্য কোনো নোডকে কন্টেইন করতে পারে না। তাহলে যেই নোড অন্য কোনো নোডকে কন্টেইন করতে পারে না তাকে ব্যাকগ্রাউন্ড বা প্যারেন্ট বানিয়ে তো আমার লাভ নাই। That will be the only node in my fxml. ওই fxml আর কি কাজে লাগবে? So technically it's an fxml but useless fxml. তাহলে আমি তাকেই প্যারেন্ট বানাবো যে অন্যান্য নোডকে কন্টেইন করতে পারে। সো আমার ট্রি স্ট্রাকচার উইল ইভলভ। সো দেয়ারফর আমরা পেইন দিয়ে যত কিছু আছে এগুলো সবই কন্টেইনার লেআউট। ওকে, তাহলে পেইন দিয়ে যত আছে, এই যে অ্যাঙ্কর পেইন, বর্ডার পেইন, গ্রিড পেইন, ওকে, ইত্যাদি ইত্যাদি, ওকে, ট্যাব পেইন, তারপরে স্ক্রল পেইন, ওকে, বিভিন্ন রকমের আছে। এবং পেইন ছাড়াও আপনার প্যারেন্ট হয়, যেমন ভার্টিক্যাল বক্স, হরাইজন্টাল বক্স, এটসেট্রা। এদের কাউকে যদি আমি প্যারেন্ট হিসেবে আনি, এদের উপর আমি অন্যান্য নোড বসাতে পারি।
তো অ্যাঙ্কর পেন যদি আপনি বসান, বসালেন, ওকে। এখন ইফ ইউ হ্যাভ 10 অপশনস, ধরেন এটা একটা ড্যাশবোর্ড, তাহলে আপনার যদি 10টা অপশন থাকে, হাউ উইল ইউ প্রোভাইড দোজ অপশন হিয়ার? কিভাবে 10টা অপশন প্রোভাইড করবেন বলেন, আপনি বলেন। ট্রাই করেন। এটা একটা ড্যাশবোর্ড, এটা স্টুডেন্ট ড্যাশবোর্ড, তাহলে স্টুডেন্টের 10টা কাজ আছে, এই অপশনগুলো আপনি কিভাবে প্রোভাইড করবেন? এখানে ডিজাইনটা করবেন কিভাবে? টেক্সট ফিল্ড তো ওই অপশনে ঢোকার পরে, কিন্তু ড্যাশবোর্ডে তো আর ওগুলো, ড্যাশবোর্ডে শুধু অপশন থাকে, তাহলে অপশনগুলো কিভাবে প্রোভাইড করবেন? 10টা বাটন দিয়ে করতে পারেন, ওকে। কিন্তু যদি 100টা অপশন থাকে, 100টা বাটন বসানোরই তো জায়গা নেই, আর বসালেও সেটা ভালো দেখা যাবে না। তো তাহলে এদিকে ইফ ইউ হ্যাভ হান্ড্রেডস অফ অপশনস, তখন বাটনের থেকে আপনার জন্য বেটার চয়েস হচ্ছে মেনু। এই যে দেখেন এখানে কতগুলো অপশন, তাদের আবার সাব অপশন, এখানে কতগুলো অপশন, তাদের এগুলোরও আবার সাব অপশন অনেকগুলো করে, তাই না? তাই এই যে দেখেন কতগুলো করে অপশন, অপশন আবার তারও সাব অপশন, সব মিলে 100-র উপরে আছে অপশন। তো 100টা বাটন আমি বসাবো কোথায়? সিন বিল্ডারে? তাহলে আমার সিন বিল্ডারে সিন তৈরি করারই তো জায়গা থাকবে না, বাটন দিয়েই যদি সিন বিল্ডার ভরে যায় তার নিজের বাটন দিয়ে। তো এই জন্য মেনু। তো এখন তাহলে আপনার মেনু যদি অনেক অপশন থাকে, মেনু ইজ দ্য প্রপার চয়েস। তো সেক্ষেত্রে আমরা যদি মেনুতে যাই, এই যে মেনু, মেনু কিন্তু আপনি আনতে পারবেন না। কেন? মেনু হচ্ছে স্ট্রিক্ট কম্পোজিশন, পার্ট ক্যানট এক্সিস্ট উইদাউট হোল। তাহলে মেনু ক্যানট এক্সিস্ট উইদাউট, এখানে কয়টা মেনু আছে সিন বিল্ডারে? 8। কিন্তু এরা ইন্ডিপেন্ডেন্টলি নাই, এটা কম্পোজিশন হিসাবে আছে মেনু বারের মধ্যে, এই যে পুরাটা মেনু বার। তাহলে উইদাউট মেনু বার মেনু ক্যানট এক্সিস্ট। আর এই যে এখানে মেনু আইটেম দেখতেছেন, এই যে নিউ একটা মেনু আইটেম, নাও মেনু আইটেম ক্যানট এক্সিস্ট উইদাউট মেনু। তাহলে মেনু আইটেম is the strict composition inside menu, and menu is strict composition inside menu bar. Make sense? কি না বুঝলে বলেন, বোঝা গেছে? তাইলে আমি চাইলেও কিন্তু এখানে মেনু আইটেম আনতে পারবো না ইন্ডিপেন্ডেন্টলি, আই ক্যানট, ওকে। মেনু আনতে পারবো না, তাহলে আমাকে আনতে হবে মেনু বার। তো এই টেবিল কলাম যেমন টেবিল ভিউ ছাড়া আনা যায় না, স্ট্রিক্ট কম্পোজিশন, তাহলে মেনু বার ছাড়া মেনু আনতে পারবেন না। সো নাও দিস ইজ ইউর মেনু। তো বাই ডিফল্ট 3টা মেনু থাকে, আবার প্রত্যেকটা মেনুতে একটা করে মেনু আইটেম দেওয়াই আছে। এই যে এখন আপনি হায়ারার্কি এক্সপ্লোর করলে দেখতে পাবেন মেনু বারে 3টা মেনু, ইচ মেনু হ্যাজ 1 মেনু আইটেম। এখন আপনি ডুপ্লিকেট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে মেনু বা মেনু বার, মেনু আইটেম, মেনু বাড়াতে পারেন, ঠিক আছে? ওকে, আচ্ছা। এখন এটা দেখতে তো বাজে লাগতেছে, মেনু বার সাধারণত ফুল স্ট্রেচ করে, তাই না, লেফট টু রাইট, কিন্তু এখানে এখানেই শেষ। তাহলে আপনি এটাকে বাড়িয়ে দিতে পারেন, নাও ইট লুকস রিয়েলিস্টিক। বাট স্টিল যদি আপনি এটাকে ম্যাক্সিমাইজ মিনিমাইজ করেন, তারপরে একই সমস্যা থেকে যাচ্ছে। কারণটা হলো এটার লেআউট হচ্ছে অ্যাঙ্কর পেন। অ্যাঙ্কর পেন মানে কি? ইট অ্যাঙ্করস ইন দ্য কোঅর্ডিনেট উইথ the initial width and height given, it anchors, it's anchored there. তাহলে আপনি যে হাইট, উইথ এবং পজিশনে ওটাকে বসাইছেন ওটাই সে মেনটেন করবে। সো ইট ডাজন্ট স্কেল ইটসেলফ উইথ দ্য বর্ডার অফ ইউর উইন্ডো। তাহলে মেনু আইটেম যদি, মেনু বার যদি রাখতে চাই, অ্যাঙ্কর পেন ইজ নট এ ভেরি গুড চয়েস ফর মেনু বার। এখন আপনি যদি অ্যাঙ্কর পেন ইউজ করতেই চান মেনু বারের জন্য, তাহলে আপনাকে অ্যাঙ্কর পেনের সাইজটা ফিক্স করে দিতে হবে, নন চেঞ্জেবল।
করতে হবে অ্যাট রান টাইম। অথবা আপনার জন্য আরো বেটার চয়েস হচ্ছে বর্ডার পেন। পেন যদি দেই তাহলে দেখেন বর্ডার পেন। Now border pen has 5 border. You look here: top, left, bottom, center, left, right, top, bottom, center. Now currently all the borders are empty. তাহলে আমি যদি এখন একটা মেনু বার দিতে চাই, কোন বর্ডারে দিব? টপে। তাহলে এখন আপনি একটা মেনু বার নিয়ে আসেন, এখানে ছেড়ে দিলে হবে, এখানে ছাড়লেও হবে। এই যে মেনু বার চলে আসছে। এখন কিন্তু এটা অ্যাঙ্কর্ড না, এটা বর্ডারের সাথে রিলেটেড। তাহলে আমার টপ বর্ডার যতটুকু হবে মেনু বারও ততটুকু হবে। ওকে, আর আপনি এটাকে রিলোকেটও করতে পারবেন না, কারণ টপে বসে গেছে। না, বর্ডার পেনের ইস্যু হলো ইচ বর্ডার ক্যান কন্টেন অনলি ওয়ান নোট। তাহলে আমার এফএক্সএমএল এর প্যারেন্ট বর্ডার পেন, বাট এখানে টপে অলরেডি মেনু বার চলে গেছে, কাজে টপে আমি চাইলে অন্য কিছু দিতেও পারবো না। এখন ধরেন লেফটে আপনি একটা বাটন আনতে চান, তাহলে বাটনটা লেফটে ছাড়তে পারেন বা এখানে ছাড়তে পারেন। তাহলে লেফটে কি আসলো? বাটন। এখন লেফটে আপনি আরেকটা বাটন দিতে চান, পারবেন? অ্যালাউ না। কেন? লেফট, কারণ আপনি তো লেফটে অ্যাসাইন করছেন, এই যে লেফটে কিন্তু একটা বাটন অ্যাসাইন করে দিচ্ছেন। আপনার সেন্টার, রাইট আর হচ্ছে বটম, এই তিনটা খালি আছে, কিন্তু লেফট তো খালি নাই, অলরেডি বাটন ইজ দেয়ার। তাহলে চাইলেও আপনি আরেকটা বাটন লেফটে দিতে পারবেন না। কিন্তু আপনি যদি অনেকগুলো বাটন লেফটে রাখতে চান, রাখতে চাইতে পারেন না ডিজাইনের সুবিধার্থে। তাহলে কি করা যাবে? হ্যাঁ, তখন আপনি একটা নোট যেহেতু দেওয়া যাবে, পুট অ্যানাদার লেআউট ইন দ্য লেফট। এখন আপনি যে নেস্টিং অফ লেআউট করতে পারবেন, ইউ ক্যান অ্যাপ্লাই ডিফারেন্ট ডিজাইন প্যাটার্ন ইন ডিফারেন্ট এরিয়া। তাহলে আপনি যদি বাটন রাখতে চান, ভার্টিক্যালি রাখাটা সুবিধা, তাহলে আপনি এখন একটা ভিবক্স আনতে পারেন। তাহলে এই যে লেফটে এখন ভিবক্স, তাহলে লেফটে এখন কয়টা নোট? একটা নোট, হুইচ ইজ ভিবক্স, এই যে দেখাই যাচ্ছে। বাট ভিবক্স অ্যালাউ ইউ টু কিপ মাল্টিপল নোটস ভার্টিক্যালি। তাহলে এখন আপনি অনেকগুলো বাটন এই ভিবক্সে রাখতে পারেন। তাহলে এখন যদি ভিবক্সের আমি যদি এখানে বাটন নিয়ে আসি, এখন দেখেন তো ভিবক্সের ওরিয়েন্টেশন হচ্ছে টপ লেফট, আপনি সেন্টার করে দেন, যেখানে রাখতে চান সেন্টার করে দিলাম। এখন এই বাটনকে ডুপ্লিকেট করব। এখন এই বাটনের যদি আপনি এই লেআউটে যান, এখানে দেখেন মার্জিন দেখতেছেন, জিরো মার্জিন। তাহলে আপনি 10 দিয়ে দেন টপ আর বটমে। ওকে, তাহলে এখন আপনি ডুপ্লিকেট করলে এই যে মার্জিন সহ বাটন, এইভাবে আপনি সুন্দর একটা ডিজাইন করে ফেলতে পারেন। এখন এই বাটনের অন অ্যাকশন আপনি কি করতে চান? ধরেন এই বাটনটাতে আপনি বললেন রেজিস্টার কোর্স, ঠিক আছে, রেজিস্টার কোর্স, এটা হচ্ছে আপনার বাটন। এই বাটনে ক্লিক করলে হোয়াট সাপোজ টু হ্যাপেন? এই বাটনে ক্লিক করলে কি হওয়া উচিত? আরেকটা এফএক্সএমএল। তাহলে রেজিস্টার কোর্স ভিউ এফএক্সএমএল লোড হবে। ওয়্যার আপনি চাইলে নিউ স্টেজে করতে পারেন অ্যাজ এ ব্র্যান্ড নিউ সিন। আপনি চাইলে পুরো ড্যাশবোর্ড সিনটাকে রিপ্লেস করে দিতে পারেন উইথ দ্য কোর্স রেজিস্ট্রেশন সিন, অথবা আপনি চাইলে প্যারেন্টটাকে সেন্টারে অ্যাসাইন করে দিতে পারেন, তাহলে আপনার সিন চেঞ্জ করতে হবে না। তাহলে আপনার ড্যাশবোর্ডের মূল জিনিসটা ইনট্যাক্ট থাকলো, এই মাঝখানের সেন্টারটা আপনি নেভিগেশনের জন্য ইউজ করতে পারেন। সো দিস ইজ অ্যানাদার ডিজাইন অ্যাপ্রোচ। সেটাই আসলে আমাদের এই টপিকটা, এই টপিকটা ওকে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি কি করব? এখানে
সেক্ষেত্রে আমার এই বর্ডার পেনের একটা এফএক্স আইডি লাগবে, কারণ বর্ডার পেনের মেথড আছে তখন সেট সেন্টার, সেট লেফট, সেট রাইট, সেট টপ, সেট বটম। তা আপনি ইনিশিয়ালি সেন্টারে হয়তো একটা লেভেল দিয়ে রাখছেন, বা ইনিশিয়ালি সেন্টারে হয়তো একটা অ্যাঙ্কর পেনই আছে, but you can replace it with another anchor pen of another fxml run time এ। আপনি যদি ডিজাইন টাইমে একটা অ্যাঙ্কর পেন বসাইতে পারেন তাহলে রান টাইমেও পারবেন, পারবেন না? আপনি এই বর্ডার পেনের নেস্টিং করা যায় না, আপনি অনেক লেফটে ভি বক্স বসাইছেন, তাহলে সেন্টারে তো আপনি চাইলে একটা অ্যাঙ্কর পেন বসাইতেই পারেন, পারেন না? পারেন কি না? তাহলে এই যে সেন্টারে যে অ্যাঙ্কর পেনটা বসালেন, এই যে এই অ্যাঙ্কর পেনটা যে বসালেন, তাহলে এই অ্যাঙ্কর পেনটা তো সিন বিল্ডারে বসিয়েছেন, তো ইনিশিয়ালি এটা থাকবে। কিন্তু আপনি যদি রান টাইমে এই বাটন অন ক্লিকে বলেন যে এই বর্ডার পেন আইডি ডট সেট সেন্টার নতুন আর একটা অ্যাঙ্কর পেন, তাহলে এই অ্যাঙ্কর পেনটা রিপ্লেস হয়ে যাবে। সো ইউ আর অ্যাকচুয়ালি লোডিং অ্যানাদার এফএক্সএমএল অ্যাট দ্য সেন্টার। তো তখন ওই যে এফএক্সএমএল ডট লোড, ওইটা তখন ওই বর্ডার পেনের সেট সেন্টারের প্যারামিটার হয়ে যাবে, সিনের কনস্ট্রাক্টরে যাবে না। দ্যাট ইজ দ্য পয়েন্ট। ওকে, তাহলে আমরা এখন আরেকটা প্রজেক্ট দেখি। মিনি আইরাস একটা প্রজেক্ট আপনাদের লোড করে দেওয়া আছে, ওটা আপনারা দেখে নিন, অনেক আগে থেকেই আছে, দেখছেন কিনা জানি না। সেটাকে যদি আমরা রান করি, তাহলে দিস ইজ দ্য বর্ডার পেন। এখানে কোনো লেফট রাইটে কিছু অ্যাসাইন করা হয় নাই। তো সেন্টার হলো ভূমিদস্যু। ভূমিদস্যু চেনেন কি? কাকে ভূমিদস্যু বলে? আপনি কি ভূমিদস্যু? কে ভূমিদস্যু? মানুষের জায়গা জমি, স্পেশালি প্রতিবেশীর জায়গা জমি। সেন্টার যদি দেখে যে আমার প্রতিবেশী লেফট খালি, দখল করে ফেলবে না। ঠিক আছে, তাহলে এখানে সেন্টার যদি ভূমিদস্যু হয়, যদি দেখে যে আমার প্রতিবেশী হচ্ছে লেফট রাইট টপ বটম, এই চারজন আমার প্রতিবেশী, কিন্তু টপ অলরেডি বাউন্ডারি ওয়াল দিয়ে ফেলছে, ওখানে একটা মেনু বার আছে, বটমও বাউন্ডারি ওয়াল দিয়ে ফেলছে, ওখানেও লেভেল আছে, তো ওই দুটো তো আমি দখল করতে পারতেছি না। কিন্তু আমার যে ডানে বামের প্রতিবেশী লেফট রাইট, ওরা খোঁজ খবরও নেয় না, পড়ে আছে, ও দখল করে ফেলবে। তাহলে দেখেন ওই যে সে এক্সপ্যান্ড করে যদি কোনো এরিয়া, তাহলে এই যে সেন্টার এখন কি আছে, হোয়াট ইউ সি এট দ্য সেন্টার? হ্যাঁ, লেভেল। তো সিন বিল্ডারের লেভেল যেহেতু ইনিশিয়ালি দেওয়া আছে, তাহলে এটা যখন লোড হবে লেভেল দেখাবে। ওকে, এখন আমি কি করতেছি, ধরেন সিআইটিএস অ্যাডমিন, সে নতুন একটা ইউজার অ্যাড করতে চায়, তাহলে এটা কিন্তু মেনু আইটেম। তো তখন আপনি কি করবেন, মেনু আইটেমের অন অ্যাকশন দিতে হবে। এই যে মেনু আইটেম, এই যে মেনু বার, মেনু মেনু, এইখানে আপনি তখন অন অ্যাকশন দিবেন, মেনু আইটেমের অন অ্যাকশন, বাটনের মতো। তো তখন কি হবে, এই মেনু আইটেমে ক্লিক করলে অন অ্যাকশনে যা সেটা হবে। তাহলে এই আমি এখানে ইউজার গুলোকে মেনু হিসাবে রাখছি, এটা কমন ড্যাশবোর্ড হিসাবে রাখছি আর কি, ডেমো দেওয়ার জন্য। আপনাদের তো ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ড থাকবে, বাট এটা জাস্ট ডেমো পারপাস আমি রাখছি। তাহলে এখানে এই সিআইটিএস অ্যাডমিনের গোলগুলো হচ্ছে তার মেনু আইটেম। তাহলে এটাতে ক্লিক করলে কি হবে বলেন? হ্যালো, তাহলে এই মেনু আইটেমের অন অ্যাকশনে আমরা কি করতে চাচ্ছি? We want to load the add new user fxml where at the center of the border pane of the common dashboard view। তাহলে কমন ড্যাশবোর্ড ভিউটাই তো লোড করা আছে সিন হিসাবে স্টেজে, ওই সিনেই আমরা আসি, অর্থাৎ আমার টপ ইনট্যাক্ট থাকবে, শুধু সেন্টারে আমি, সিন চেঞ্জ হবে না, শুধু সেন্টারে আমি আমার এই এফএক্সএমএলটা লোড করব। এই যে লোড হয়ে গেল। তাহলে এইটার ডিজাইনটা যদি আমরা একটু দেখি, এই যে অ্যাড নিউ ইউজার ভিউ, এখানে কি আছে বলেন? এগুলো হচ্ছে আমার ইনহেরিটেড ফিল্ড, আইডি, নেম, জেন্ডার, ইমেল, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং। তারপরে বলা হচ্ছে ইউজার টাইপ কি হবে। ইউজার টাইপ যদি স্টুডেন্ট হয় তাহলে এখানে একটা ট্যাব আছে, ইউজার টাইপ যদি ফ্যাকাল্টি হয় তাহলে এখানে আরেকটা ট্যাব আছে। তাহলে আপনি ট্যাব পেন কিন্তু আরেকটা লেআউট। ধরেন আপনি সেন্টারে ট্যাব পেন দিতে চান,
ট্যাব পেন, এই যে তো দুইটা ট্যাব টেবিল ভিউয়ে যেমন দুইটা কলাম বাই ডিফল্ট থাকে, এখানে দুইটা ট্যাব বাই ডিফল্ট আছে। ওকে, এখন আপনি যদি এই ট্যাব পেনের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে চান দিতে পারেন। ওকে, ওকে, তাহলে যে ট্যাব 1 ট্যাব 2 এটা ট্যাব পেনের কালার। এখন এই ট্যাব পেনে আপনি কয়টা নোট রাখতে পারবেন? ট্যাব 1 এ আপনার প্রয়োজন হলে আপনি ডুপ্লিকেট করে নেবেন। তাহলে ট্যাব 1 এ আপনি কয়টা নোট রাখতে পারবেন? ট্যাব 1 এ যদি আপনি ডিজাইন অ্যাপ্লাই করতে চান তাহলে ট্যাব 1 এ আবার আপনি একটা অ্যাঙ্কর পেন দিতে পারেন, বর্ডার পেন দিতে পারেন, ভিবক্স দিতে পারেন। তাহলে দেখেন লেআউটের ভিতরে লেআউট, তার ভিতরে লেআউট, এভাবে আপনি সুন্দর একটা বিভিন্ন প্যাটার্ন অ্যাপ্লাই করে একটা সুন্দর অ্যাস্থেটিক দিতে পারেন। তাহলে ধরেন আমি এখানে একটা অ্যাঙ্কর পেন দিব, তাহলে ট্যাব 1 এ আমি একটা অ্যাঙ্কর পেন দিলাম, এটা ট্যাব 1 এর অ্যাঙ্কর পেন। ওকে, ট্যাব 2 তে আপনি একটা গ্রিড পেন ক্যালকুলেটর বানাতে চান, তাহলে ক্যালকুলেটর বাটনগুলো রো কলাম অনুযায়ী রাখলে সুবিধা, তখন আপনি একটা গ্রিড পেন আনতে পারেন। তাহলে রান টাইমে কি দাঁড়াচ্ছে? এই যে ট্যাব 1 অ্যাঙ্কর পেন, এখানে আপনি যত বেশি নোট রাখেন অ্যাঙ্কর পেনের মতো করে, এখানে আপনি ক্যালকুলেটরের সেলগুলোতে বাটনগুলো বসায় দিতে পারেন, উপরে একটা লেভেল রাখতে পারেন ওই ক্যালকুলেটরের আউটপুট দেখানোর জন্য, বাটনগুলো এই গ্রিড পেনে রাখতে পারেন, তাই না? এইভাবে আপনি মিক্স করে অনেক কিছু করতে পারেন। তো তাহলে আমাদের এইখানটাতে একটা ট্যাব পেন আছে কিন্তু সেটা ভিজিবিলিটি ডিসেবল করা আছে। তাইলে ইনিশিয়ালাইজে যে আমরা বলেছি যে ট্যাব পেন আইডি সেট ভিজিবল ফলস, তাহলে সেট ভিজিবল মেথডে ফলস দিয়ে ইনিশিয়ালাইজে এটাকে ইনভিজিবল করে রাখা আছে। এখন বলা হচ্ছে তুমি কমন ডাটা দাও, কমন ডাটা দাও, জেন্ডার সিলেক্ট করো, ডেট অফ বার্থ, ডেট অফ জয়নিং দাও, ইনহেরিটেড ফিল্ড ফ্রম সুপার ক্লাস। এখন সাব ক্লাস স্পেসিফিক ফিল্ড গুলো কোথায় থাকবে? ওই যে ট্যাব পেনে আছে। তাহলে এখন আমি যদি এখান থেকে সিলেক্ট করি স্টুডেন্ট, তাহলে যে ট্যাব পেনে দেখেন এই ট্যাবটাকে আবার আমরা এনেবল করে রাখছি, তাহলে ট্যাবগুলোরও এফএক্স আইডি লাগবে। আপনি কিন্তু আপনার অ্যাঙ্কর পেনের এফএক্স আইডি দিতে পারেন, আমরা দেই নাই, প্রয়োজন পড়ে নাই, কিন্তু যেমন এখন বর্ডার পেনের এফএক্স আইডি দিতে হয়েছে কেন? সেট সেন্টার ইউজ করবো বলে। ট্যাব ট্যাব এবং ট্যাব পেন অ্যাজ ওয়েল এস ট্যাবগুলোরও এফএক্স আইডি আমরা দিয়েছি কেন? এনেবল ডিসেবল করার জন্য। তাহলে এনেবল ডিসেবল করার জন্য যে সেট ভিজিবল মেথডকে ইউজ করতে হবে। ওকে, ভিজিবল করার জন্য ট্যাব পেনের আমরা সেট ভিজিবল ইউজ করছি, আর ট্যাবগুলোর জন্য সেট এনেবল বা সেট ডিসেবল মেথড ইউজ করছি। আপনারা কোড দেখে নিয়েন দেখতে চাইলে। তাহলে যে এখন স্টুডেন্টের ডাটা দিয়ে যখন ক্লিক করব তখন সে দেখবে যে এটা যদি স্টুডেন্ট হয় তাহলে নিউ স্টুডেন্ট করে স্টুডেন্ট ডট বিনে অ্যাপেন্ড করবে, এটা যদি ফ্যাকাল্টি হয় তাহলে এই ডাটাগুলো দিয়ে সে নিউ ফ্যাকাল্টি করে ফ্যাকাল্টি ডট বিনে স্টোর করবে। এই হচ্ছে এটা। এখন রেজিস্টারের একটা গোল হলো জেন্ডার রেশিও পাই চার্ট দেখতে চায়, তাহলে এই যে পাই চার্টের এফএক্সএমএল এখানে চলে আসছে সেন্টারে। ওকে, তাহলে আমরা এখন একটু পাই চার্টের এটা একটু দেখে, এটা দেখেই শেষ করব, 5 মিনিট লাগবে। তো এখানে কয়টা নোট আছে? প্যারেন্ট কি এটার? এই এফএক্সএমএলটার প্যারেন্ট কি কিভাবে জানলেন? হায়ারার্কিতে দেওয়াই আছে। প্রথম নোটটা কি? অ্যাঙ্কর পেনের পাই চার্ট। তাহলে আপনি যদি চার্ট ইউজ করতে চান, সো দিস আর দ্য ডিফারেন্ট চার্টস ইউ ক্যান অ্যাকচুয়ালি ইউজ। তাহলে আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করে
একটা চার্ট এনে এখানে বসাবেন। তো আমরা বসিয়েছি, বসানোর পরে আমরা এটার একটা বর্ডার কালার দিয়ে দিয়েছি ব্লু, মানে এরিয়াটা বোঝানোর জন্য। আর এখানে গিয়ে আমি টাইটেল দিয়ে দিয়েছি, চার্টের টাইটেল জেন্ডার রেশিও চার্ট। এখন এই চার্টে কিছু দেখা যাচ্ছে না কেন? কারণ ওই কম্বো বক্সের মতোই সিন বিল্ডারে কম্বো বক্সে কিছু দেখা যায়, কেন দেখা যায় না? তাহলে কখন কম্বো বক্সের আইটেমগুলো কখন দেখা যায়? রান টাইমে। রান টাইমে ইনিশিয়ালাইজ মেথড কি করে? কম্বো বক্সের ভেতরে যে লিস্টটা আছে, অবজারভেবল লিস্ট আমরা ডিসকাস করছি না গত ক্লাসে? তাহলে সে অবজারভেবল লিস্টে বা অ্যারে লিস্ট যেটা অবজারভেবল সেইখানে সে কন্টেন্ট দিয়ে দেয়। তাহলে ওই অ্যারে লিস্টের কন্টেন্টের উপর বেস করে কম্বো বক্সের ভিউতে সেগুলো দেখা যাবে। তো সেটা তো রান টাইম ছাড়া সম্ভব না। টেবিল ভিউর ক্ষেত্রেও তাই। টেবিল ভিউয়ের লিস্টে যখন আপনি একটা অবজেক্ট অ্যাড করেন, গেট আইটেমস ডট অ্যাড, তখন ওই রোটা দেখা যায়। আবার টেবিল ভিউয়ের লিস্ট থেকে যদি একটা অবজেক্ট আপনি রিমুভ করে ফেলেন, টেবিল ভিউ থেকে ওই রোটা চলে যাবে। আর ইউ ফলোইং? চার্টেরও এরকম একটা অবজারভেবল লিস্ট আছে, একই। কম্বো বক্সের ভেতরে যেমন অবজারভেবল অ্যারে লিস্ট, টেবিল ভিউয়ের ভেতরে যেমন অবজারভেবল অ্যারে লিস্ট, চার্টের ভেতরেও অবজারভেবল অ্যারে লিস্ট। তাহলে টেবিল ভিউতে আপনি কি, কম্বো বক্সে আপনি কি অ্যাড করেছেন? কম্বো বক্সের লিস্টে এলিমেন্ট হিসাবে স্ট্রিং অথবা র্যাপার ইন্টিজার। টেবিল ভিউয়ের অ্যারে লিস্টে আপনি কি অ্যাড করেছেন? পুলিশ কেস অবজেক্ট অথবা প্রোডাক্ট অবজেক্ট অথবা এমপ্লয়ি অবজেক্ট, তাই না? এরকম কিছু একটা করেছেন। তাহলে চার্টের লিস্টে আপনি কি অ্যাড করবেন? পাই চার্টের। এখন পাই চার্ট জেনারেট করতে হলে আপনার নিউমেরিক ভ্যালু দরকার। নিউমেরিক ভ্যালু দরকার। তাহলে আপনি বলতেছেন মেল ফিমেল রেশিও, তাহলে মেল কতজন, ফিমেল কতজন, এই ভ্যালুটা দরকার, তাহলে সে রেশিওটা দেখাতে পারবে। তাহলে এইটা হচ্ছে আমার ডাটা অবজেক্ট। তাহলে পাই চার্টের লিস্টে এমপ্লয়ি অবজেক্ট দিলে হবে না, ডাটা অবজেক্ট দিতে হবে। ডাটা অবজেক্টের কনস্ট্রাক্টরে দুইটা জিনিস দিতে হবে, যে এই ডাটাটার নাম কি আর ভ্যালু কত। তাহলে আমি যদি 5টা ডাটা অবজেক্ট অ্যাড করি, তাহলে 5টা স্লাইস পাওয়া যাবে পাই চার্টে। কখন পাওয়া যাবে? অবজারভেবল অ্যারে লিস্ট কখন পাওয়া যাবে? অ্যাড করার সাথে সাথেই। টেবিল ভিউতে যেমন অ্যাড করার সাথে সাথেই পাওয়া যায়, গেট আইটেমস ডট অ্যাড করলেই রো দেখা যায়। কম্বো বক্সেও গেট আইটেমস ডট অ্যাড করলেই রো দেখা যায়। ওখানে অবজারভেবল অ্যারে লিস্টের নাম ছিল আইটেমস, কম্বো বক্সের ক্ষেত্রেও আইটেমস, টেবিল ভিউর ক্ষেত্রে আইটেমস। ওই জন্য গেটার সেটারের নাম ছিল গেট আইটেমস, সেট আইটেমস। এখানে অবজারভেবল লিস্টের নাম হচ্ছে ডাটা। তাহলে পাই চার্টের ক্ষেত্রে গেটারের নাম হবে গেট ডাটা, সেট ডাটা। তাহলে গেট ডাটা ডট অ্যাড, কি অ্যাড করবেন? একটা ডাটা অবজেক্ট। ডাটা অবজেক্টের ভ্যালু কি হবে কনস্ট্রাক্টরে? দ্য নেম অফ দ্য অ্যামাউন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট। তাহলে এখানে নেমগুলো কি হবে? যে মেল ফ্যাকাল্টি কাউন্ট অ্যান্ড দ্য ভ্যালু, অথবা ফিমেল ফ্যাকাল্টি কাউন্ট অ্যান্ড দ্য ভ্যালু। তাহলে আমি যদি মেল ফিমেল রেশিও দেখাইতে চাই, তাহলে দুইটা অবজেক্ট অ্যাড করতে হবে। আপনি যদি কোয়ার্টারলি সেলসের রেশিও দেখতে চান, তাহলে 4টা ডাটা অবজেক্ট অ্যাড করতে হবে। তাহলে ভ্যালুগুলো কি হবে? কোয়ার্টারলি সেল অ্যামাউন্ট। আর ডেসক্রিপশন কি হবে? প্রথম ডাটা অবজেক্টের ডেসক্রিপশনে দিলেন Q1, কমা দ্য অ্যামাউন্ট। সেকেন্ড ডাটা অবজেক্টের কনস্ট্রাক্টরে কি দিলেন? Q2, কমা অ্যামাউন্ট। তাহলে যতগুলো ডাটা অবজেক্ট অ্যাড করব ততগুলো স্লাইস দেখা যাবে। যদি ওটা এমটি থাকে তাহলে কোনো পাই চার্ট দেখাই যাবে না। বুঝা গেল? তাহলে আমরা এখানে বলতেছি যে খেয়াল করেন, রান টাইমে সেখান থেকে সিলেক্ট করতেছে ফ্যাকাল্টি। এখন লোড জেন্ডার রেশিও চার্ট অফ সিলেক্টেড ইউজার টাইপ। তাহলে ফ্যাকাল্টির জেন্ডার রেশিও রেজিস্টার দেখতে চায়। তাহলে এখানে কি দেখবে? যে ফ্যাকাল্টি, মেল ফ্যাকাল্টি আর ফিমেল ফ্যাকাল্টি, তাদের রেশিও এক্সক্লুডিং ট্রান্স যদি থাকে। তো তাহলে এটা যদি আনচেক থাকে তাহলে দুইটা ডাটা অবজেক্ট অ্যাড হবে, ঠিক আছে? আর এটা ক্লিক করলে থার্ড ডাটা অবজেক্ট অ্যাড হবে।
তো তাইলে আমার এখানে ক্লিক করলে কি হবে, ফ্যাকাল্টি ডট বিন ফাইল ওপেন করবে। ফ্যাকাল্টি ডট বিন ফাইল থেকে অবজেক্টগুলো লুপের মধ্যে রিড হবে, রিড অবজেক্ট। তখনই সে ওই গেট জেন্ডার মেথড দিয়ে ফিমেল কাউন্ট আর মেল কাউন্ট নামে দুইটা কাউন্টার সে রেডি করে ফেলবে লুপের মধ্যে। তাহলে যে রিড অবজেক্ট করতেছেন ওইটার তখন আবার গেটার দিয়ে দেখতেছেন জেন্ডারটা মেল না ফিমেল, অ্যাকর্ডিংলি দুইটা কাউন্টার আপনি বাড়াচ্ছেন। তাহলে ওয়াইল লুপ যখন শেষ হয়ে ক্যাচ ব্লকে চলে যাবে, ওখানে গেলে কিন্তু আপনি দুইটা ভ্যালু পেয়ে গেছেন। তাহলে আপনার ডাটা অবজেক্টের ভ্যালু এখন আপনার রেডি। তো এখন আপনি দুইটা ডাটা অবজেক্ট অ্যাড করবেন, একটা কনস্ট্রাক্টর যাবে যে মেল কমা হোয়াট এভার ইজ দ্য মেল কাউন্ট, আর একটা ডাটা অবজেক্টে যাবে ফিমেল কমা কোটেশনের মধ্যে ফিমেল কমা ফিমেল কাউন্ট। সাথে সাথে চার্টে দুইটা চলে আসবে এই যে। তাহলে আমার কনস্ট্রাক্টরে কি দিয়েছিলাম, প্রথম ডাটা অবজেক্টের কনস্ট্রাক্টর দিয়েছিলাম মেল ফ্যাকাল্টি কোটেশনের মধ্যে মেল ফ্যাকাল্টি কমা হোয়াট এভার ইজ দ্য কাউন্ট, আর সেকেন্ড ডাটা অবজেক্টে দিয়েছিলাম ফিমেল ফ্যাকাল্টি কমা হোয়াট এভার ইজ দ্য কাউন্ট। এখন আপনি যদি এখানে ক্লিক করলে দেখতে চান অ্যাবসোলুট ভ্যালু, তাহলে এই স্লাইসের অর্থাৎ ডাটা অবজেক্টের আবার অন অ্যাকশন লাগবে, সেটা আমি করেছি। তাহলে বলতেছে যে 250 জন মেল ফ্যাকাল্টি ইনফরমেশন অ্যালার্টে, এখানে বলতেছে 160 জন ফিমেল ফ্যাকাল্টি। আচ্ছা, আমি যদি এটা স্টুডেন্টের জন্য করি তাহলে যে স্টুডেন্ট, তখন স্টুডেন্ট ডট বিন থেকে সে কাউন্ট বের করে রেশিও দেখাবে, রেশিও। কিন্তু অ্যাবসোলুট ফিগার দেখতে হলে, কারণ পাই চার্টে তো অ্যাবসোলুট ফিগার দেখায় না, রেশিও দেখায়। অ্যাবসোলুট ফিগার দেখতে হলে বার চার্ট লাইন চার্ট লাগবে, কোয়ার্টারলি সেলস কত, তাহলে আপনার 4টা কোয়ার্টারে 4টা বার, এত মিলিয়ন ডলার, ওখানে আপনি ভ্যালু পাচ্ছেন, রেশিও না। কিন্তু পাই চার্ট হচ্ছে 100%-এর রেশিও। তাহলে অ্যাবসোলুট ভ্যালু দেখতে চাইলে বলতেছে যে আমার 700 মেল স্টুডেন্ট আর আমার 400 ফিমেল স্টুডেন্ট। এখন আপনি চেকবক্স যদি টিক দেন, এই চেকবক্সের অন অ্যাকশনে গিয়ে আমরা বলতেছি এই যে আরেকটা অ্যাড করছে ট্রান্স। ওকে, খুবই টাইনি, ওই জন্য ওটা বোঝা যাচ্ছে না। ওকে, হয়তো 2-3টা আছে। তো তাহলে এই হলো গিয়ে কাহিনী। তাইলে আমরা কোডটা এখন একটু দেখবো, কোড দেখে আপনাদের ছেড়ে দেবো। মুখে বললাম, কোডটা একটু দেখে নেন। তাইলে এইটা আমি আমার ওই মেনু আইটেম অন এই যে বর্ডার কমন ড্যাশবোর্ড কন্ট্রোলারের মেনু আইটেমের অন অ্যাকশনে গিয়ে আমি এই পাই চার্ট এফএক্সএমএল কে লোড করতেছি। তাহলে এই যে লোড বাটনটা কিন্তু চার্টের কন্ট্রোলারে, তাহলে চার্টের কন্ট্রোলারে যদি চলে যাই তাহলে দেখেন পাই চার্টের একটা এফএক্স আইডি আছে। ওকে, এখন আমি বলতেছি যে আমার কম্বো বক্সের ইউজার যদি স্টুডেন্ট হয় তাহলে তুমি স্টুডেন্ট ডট বিন ফাইলটা খোলো, খুলে রিড অবজেক্ট করো, করে দেখো যে এস এর গেট জেন্ডার মেল কিনা, তাহলে মেল কাউন্ট বাড়াও, নাইলে ফিমেল কাউন্ট বাড়াও এলসিভ দিয়ে। যদি আদার্স বা ট্রান্স থাকে তাহলে এলসিভ লাগবে। ওকে, তাহলে ট্রাই ব্লক থেকে আপনি যখন ক্যাচ ব্লকে আসবেন আপনার দুইটা কাউন্ট রেডি। এখন আপনি কি করতেছেন, ওই যে আপনি যদি গেট ডাটা ডট অ্যাড করেন তাহলে এই যে গেট ডাটা ডট অ্যাড করতে পারেন, এই যে জেন্ডার রেশিও পাই চার্ট ডট গেট ডাটা ডট অ্যাড। তাহলে এই অ্যাড মেথডে আপনি কি দিবেন, আপনি একটা ডাটা অবজেক্ট দেবেন, এই যে নিউ ডাটা, এই যে কনস্ট্রাক্টরে আপনি ডেসক্রিপশন অফ দ্য ভ্যালু এন্ড দ্য ভ্যালু। তো এখন এই যে ডাটা, এটা একটা ক্লাস না, কিন্তু এটার আগে একটা পাই চার্ট ডট আছে। এটার কারণটা হলো ডাটা একটা ইনার ক্লাস, এই যে পাই চার্ট ক্লাস, এটা 1200 লাইনের একটা ক্লাস। এই ক্লাসের মধ্যেই আপনি যদি ক্লাস ডাটা দেখেন, এই যে দেখেন 779 নাম্বার লাইনে এই ক্লাসটা শুরু হয়েছে, আবার এটা শেষ হয়েছে কোথায়, এটা শেষ হয়েছে আপনার এই যে 964 নাম্বার লাইনে। তাহলে এই ডাটা ক্লাসটার বডি ইজ পার্ট অফ পাই চার্ট ক্লাসের বডি, তারপরে পাই চার্টের ডাটা ইনার ক্লাস। আপনাদেরকে এটা শেখানো হয় নাই কারণ আপনাদের প্রজেক্টের কনটেক্সটে এটার প্রয়োজন নাই, কিন্তু লাইব্রেরিতে আছে, আমরা ইউজ করতেছি। তাইলে আপনি একটা স্টুডেন্ট ক্লাসকে বলতে পারেন নিউ স্টুডেন্ট, কিন্তু স্টুডেন্ট যদি ইনার ক্লাস হইতো তাহলে তো ওটা বলতে পারতেন না, তো তখন সেই ইনার আউটার ক্লাস ডট স্টুডেন্ট বলতে হইতো।
তাহলে যে ডাটা একটা স্ট্যাটিক মেম্বার, এখানে যে পাবলিক স্ট্যাটিক ফাইনাল ক্লাস, মানে এই ডাটাকে আবার ইনহেরিটও করা যাবে না, এই জন্য ফাইনাল ক্লাস। তাইলে আমি নিউ ডাটা করতে পারবো না, আমাকে বলতে হবে পাইচার্ট ডট ডাটা। স্ট্যাটিক ফিল্ড বা স্ট্যাটিক মেথডের ক্লায়েন্ট হিসেবে যে যার স্ট্যাটিক সেটা ক্লায়েন্ট হিসেবে আসে না, সিস্টেম ডট আউট, তাই না? স্টুডেন্ট ডট ইউনিনেম, সেরকম পাইচার্ট ডট ডাটা, কিন্তু আউট ছিল একটা অবজেক্ট, ইউনিনেম ছিল একটা স্ট্রিং, এখানে ডাটা নিজেই একটা ক্লাস। তো ডাটার কনস্ট্রাক্টর ইউজ করতে হলে নিউ ডাটা বললে হবে না, নিউ পাইচার্ট ডট ডাটা, কারণ এটা পাইচার্ট ক্লাসের ইনার ক্লাস, মেম্বার হিসাবে আছে। তাহলে আমরা এতদিন জানতাম মেম্বার ক্যান বি ফিল্ড অ্যান্ড মেথডস, মেম্বার অলসো ক্যান বি ইনার ক্লাস। ওকে, তা এখন এইটা আমরা করলাম যে আমরা এটা করে দিলাম। এখন আপনি যদি মনে করেন যে না, আমি আসলে ভেতরে যে অবজারভেবল লিস্ট আছে ওটাকে গেট ডাটা ডট অ্যাড দিয়ে একটা একটা করে অ্যাড করে দেবেন, এটা করতে পারেন। অথবা আপনি যদি নিজেই একটা অবজারভেবল লিস্ট আপনার বাইরে থাকে, অবজারভেবল লিস্ট এফএক্স কালেকশন, এটা দেখছি না কতদিন, হ্যাঁ, তাহলে ওইটার মধ্যে আপনি অ্যাড করে ওটাকেও তখন ওই সেটার দিয়ে বলতে পারেন সেভ ডাটা, দুটোই সম্ভব। ওকে, তাহলে এই হচ্ছে চার্ট। তাহলে আপনার জন্য চার্ট জেনারেট করাটা কঠিন কিছুই না। অল ইউ হ্যাভ টু ডু ইজ ইউ নিড এন এফএক্স আইডি অফ দ্য চার্ট, কম্বো বক্সের মতো, কম্বো বক্সে গেট আইটেমস ডট অ্যাড, এখানে গেট ডাটা ডট অ্যাড, সেম। কম্বো বক্স টেবিল ভিউর গেট আইটেমস আপনি একটা মডেল ক্লাসের অবজেক্ট দিতেন টেবিল ভিউতে, এখানে আপনাকে পাইচার্ট ডট ডাটা ক্লাসের অবজেক্ট দিতে হবে। তাহলে আপনার কাজটা কি এখানে? আপনার এখানে ব্রেন খাটানোর জায়গাটা কোথায়? এই ফিগারটা বের করা, এই কাউন্টটা বের করা, এটা আপনার লজিক। তা আমি এটা লিখি নাই, আমি ধরে নিচ্ছি এটা ৭,০০০ আর ৫,৪০০ জন আমি এখানে বসাই দিচ্ছি, কিন্তু আপনাকে তো এটা বের করতে হবে। আপনি চার্টে যখন একটা আপনার প্রজেক্টে চার্ট তৈরি করবেন, আপনার প্রজেক্টের টাইটেল কি? হ্যাঁ, এসএসএল। একটা ইউজার বলেন, ডিরেক্টর বা কিছু আছে? অপারেশন কমান্ডারের একটা গোল বলেন। তাহলে অনগোয়িং মিশন গুলো তো আপনি লোড করতেছেন একটা টেবিলে, নিচেই আপনি একটা চার্ট দেখায় দেন যে অনগোয়িং মিশনের টাইপ অনুযায়ী কয় ধরনের টাইপ হয় আপনার মিশনের। তাহলে 4টা পাই দিয়ে 4টা স্লাইস দিয়ে একটা পাই চার্ট দেখায় দেন। তাহলে অনগোয়িং মিশনের ওই টাইপ অনুযায়ী কাউন্ট বের করতে হবে, ওইটুকুই আপনার লজিক। তাহলে আপনি ফাইল থেকে যখন মিশন অবজেক্ট গুলো রিড করবেন, তখন ওই যে গেটার দিয়ে দেখবেন যে এটার গেট মিশন টাইপ যদি অমুক হয়, তাহলে অমুক কাউন্ট প্লাস প্লাস। এলস ইফ রিড অবজেক্টের গেট মিশন টাইপ যদি তমুক হয়, তাহলে তমুক কাউন্ট প্লাস প্লাস। এলস ইফ যদি সমুক হয়, তাহলে সমুক কাউন্ট প্লাস প্লাস। এখন আপনি অমুক কাউন্ট, সমুক কাউন্ট, তমুক কাউন্ট দিয়ে 3টা বা 4টা ডাটা অবজেক্ট তৈরি করে পাই চার্টে দিয়ে দেন, দেখবেন যে টেবিলের পাশে একটা চার্টও চলে আসছে, পাই চার্ট। সেখানে আপনার অনগোয়িং মিশন গুলো রেশিও দেখাচ্ছে যে কোন ধরনের মিশনের রেশিও কি। বুঝতে পারছেন? তাহলে আপনার ওই যে মডিফিকেশনের শীটে কিন্তু ওটাও একটা কোশ্চেন আছে, আপনি চার্ট ইউজ করছেন কিনা কোনো ধরনের। তো চার্ট ইউজ একদম সহজ, তাহলে এটা একটু ট্রাই করেন। আপনার অবজেক্ট থাকলেই আপনি কোনো একটা ফিল্ড দিয়ে, এই যে আপনি পুলিশ কেসে আপনি কেস টাইপ দিয়ে ইনিশিয়েটেড, চার্জশিট গিভেন, এগুলো দিয়ে তো আপনি একটা পাই চার্টের রেশিও হিসেবে দেখাতে পারেন যে আমার টোটাল কেসের রেশিও ওয়াইজ কত 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 পার্সেন্টের চার্জশিট দেওয়া হয়েছে, কত পার্সেন্ট ইনিশিয়েটেড, তাই না, কত পার্সেন্ট আন্ডার ইনভেস্টিগেশন। বোঝেন নাই? তাহলে আপনি মডেল ক্লাসের কোনো না কোনো ফিল্ড তো আছে যেটা ফিল্টার করা যায়, তাহলে ফিল্ডের ভ্যালুগুলোর উপরই তো আপনি চার্ট জেনারেট করতে পারেন কাউন্ট দিয়ে। আপনার টপিক কি? মাল্টিপারপাস। একটা ইউজার বলেন। চিফ অ্যাকাউন্টেন্ট যদি আপনি বিল পে করেন বিভিন্ন রকম, তাহলে আপনার কি সাপ্লায়ারের ক্যাটাগরি আছে? সাপ্লায়ার কোনো ক্লাস আছে? চিফ অ্যাকাউন্টেন্টের কাজ কি, গোলগুলো কি?
তাইলে আপনি যদি ওখানে একটা বাটন রাখেন যে শো পেমেন্ট রেশিও অফ ডিফারেন্ট টাইপ অফ পেমেন্টস, তাহলে ওটাতে ক্লিক করলে কি হবে? তাহলে আপনি বিল পেমেন্ট কয়টা করছেন, তারপরে ট্যাক্স পেমেন্ট কয়টা করছেন, তারপরে আপনি অন্য প্লেয়ারদের পেমেন্ট কয়টা করছেন, তাই না? ওই কাউন্টগুলো নিয়ে আপনি রেশিও হিসাবে পাই চার্টে দেখাইতে পারেন, তাই না? না, র্যান্ডম করলে তো হবে না, এটা তো আপনার অ্যাপ্লিকেশন ডাটা। আমি আপনাকে দেখাচ্ছি র্যান্ডম ভ্যালু, যে আমার পরীক্ষা দিতে হবে না, আমি দেখাই দিলাম আপনাকে, কিন্তু আমি সুডোকোড উপরে লিখে দিচ্ছি যে আপনার লজিক শুড বি সামথিং লাইক দিস। এখানেই আপনাকে আপনার লজিক, এইটাই আপনার লজিক, এটা তো একটা ফিক্সড প্যাটার্ন, এখানে লজিকের কি আছে? যতগুলো স্লাইস লাগবে ততগুলো ডাটা অবজেক্ট অ্যাড করে দেন, শেষ। এখানে আপনার ব্রেন খাটানোর কিছু নাই, ইটস গিভেন ফরম্যাট। ব্রেন খাটানোটা হলো এই ভ্যালুটা আমি পাবো কোত্থেকে, এটা তো ফেক না, এটা রিয়েল ডাটা। তাহলে আমার অ্যাপ্লিকেশন ডাটাবেসে যা আছে সেখান থেকে বের করতে হবে, অর্থাৎ ফাইল থেকে। আপনার ক্ষেত্রে মাল্টিপল ফাইল ইউজ করতে হবে। তাহলে আপনার যদি একটা ফাইল থাকে যে সাপ্লায়ার বিল ডট বিন, আরেকটা ফাইল যদি থাকে প্লেয়ার পেমেন্ট ডট বিন, আরেকটা ফাইল যদি থাকে ইউটিলিটি বিল ডট বিন, ইউটিলিটি পেমেন্ট ডট বিল, তাহলে ইউটিলিটি পেমেন্ট ডট বিন খুলে দেখতে হবে কয়টা অবজেক্ট আছে, তখন অবজেক্ট কাউন্ট করতে হবে। আবার সাপ্লায়ার পেমেন্ট ডট বিন খুলে দেখতে হবে সাপ্লায়ার কয়টা আছে, আবার প্লেয়ার পেমেন্ট ডট বিন খুলে দেখতে হবে প্লেয়ার পেমেন্ট কয়টা আছে। তাহলে ওই যে তিনটা ফাইল খুলে তিনটা কাউন্টার আপনাকে বের করে তিনটা ডাটা অবজেক্ট চার্টে দিতে হবে। তাহলে আপনি যদি ওইরকম একটা পাই চার্ট বানাতে চান যে শো রেশিও অফ ডিফারেন্ট টাইপ অফ পেমেন্টস, তখন আপনাকে তিনটা ডাটা ফাইল থেকে তিনটা কাউন্ট বের করতে হবে। আবার আপনি যদি কোয়ার্টারলি সেলস দেখতে চান, তাহলে আপনার সেলস, ধরেন সেলস ডট বিন, তাহলে ওখানে আপনার সেলস অবজেক্টগুলো থেকে আপনার অ্যামাউন্ট আছে, ডেট অফ সেল আছে। তো ওই যে কোয়ার্টারলি মানে কি, 1 জানুয়ারি থেকে 31 মার্চ পর্যন্ত ওগুলার একটা কাউন্ট বানাইতে হবে, 1 এপ্রিল থেকে 30 জুন পর্যন্ত আরেকটা কাউন্ট বানাইতে হবে, 1 জুলাই থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আরেকটা কাউন্ট বানাইতে হবে। তাহলে ওই যে বিল অবজেক্টগুলো রিড করবেন, আর ওই যে ডেট অফ বিল ওইটাকে দিয়ে দেখবেন যে এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে, সেই কাউন্ট বানাইতে হবে। ইজ আফটার, ইজ বিফোর, এম্পারসন দিয়ে যে রেঞ্জে পড়বে, এইভাবে চারটা কোয়ার্টার কাউন্ট, মানে কাউন্ট বানাবেন না, তখন প্লাস ইকুয়াল টু করতে হবে। তাহলে প্লাস ইকুয়াল টু করলে ওই কোয়ার্টারের, চারটা কোয়ার্টারের টোটাল সেলস অ্যামাউন্ট আপনি চারটা ফ্লোটের মধ্যে বা লং এর মধ্যে পেয়ে গেলেন। ওই চারটাকে তখন আপনি ডাটা অবজেক্টের প্যারামিটার হিসেবে পাঠাবেন, তো তখন আপনার রেশিও দেখাবে। আর অ্যাবসলিউট ভ্যালু দেখতে চাইলে বার চার্ট লাগবে। তো যাই হোক, আপনি পাই চার্টই করেন, এখন আর কমপ্লেক্সিটি বাড়ায় লাভ নাই লাস্ট মোমেন্টে। তো তাহলে এইটা আসলে আপনি কোন গোলের মধ্যে চার্টটা দেখাতে চান, কোন ইউজারের কোন গোলের মধ্যে, তার উপর আসলে ডিপেন্ড করে যে কয়টা ফাইল থেকে আপনাকে এই নিউমেরিক ভ্যালুগুলো বের করতে হবে, এবং কয়টা পাইয়ের রেশিও আপনি দেখতে চান, সেটা তো আসলে লজিক্যালি ম্যাচ করতে হবে ওই গোলের সঙ্গে, তাই না? তাহলে ওইভাবে একটা করেন, করলে পরে এটা আপনার জন্য প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি আমাদের এটা কনক্লুড করে দিলাম। এখন আপনাদের সাথে দেখা হচ্ছে মঙ্গলবার। কবে? সেটা কি বার? তাহলে রোববারে অ্যাটেন্ডেন্স কে দিবে, কিভাবে দিবেন? অনলাইনে দিবেন। আর মঙ্গলবারে সেকশন 3 কিভাবে অ্যাটেন্ডেন্স দিবে? অনলাইনে দিবে। কালকে পাবেন।